সপ্তাহ ঘুরে অনেকগুলো রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। এর মধ্যে কিন্তু স্বাক্ষর হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ, যেখানে স্বাক্ষর করেনি অন্তত 4টি রাজনৈতিক দল। যদিও পরে স্বাক্ষরের সুযোগ আছে, কিন্তু এই স্বাক্ষর আদৌ হবে কিনা বা সেটি আসলে কোন কায়দায় হবে, কিভাবে হবে, সেটি নিয়ে নানা প্রশ্ন থেকেই গেছে। এছাড়াও রাজনৈতিক অঙ্গনের বা মাঠ পর্যায়ের রাজনীতিতে আসলে রাজনীতিকে সহজ হচ্ছে নাকি আরো জটিল থেকে জটিলতর হচ্ছে, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আজ মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে রয়েছেন ইমতিয়াজ আহমেদ সজল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া আমাদের সঙ্গে আছেন পারভেজ মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি যুক্তরাজ্য শাখা। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এহতেশামুল হক, যুগ্ম আহ্বায়ক, এনসিপি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। যদি আসলে একেবারে শুরুর দিকেই বলেছি যে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব, রাজনীতিকে আসলে জটিল থেকে জটিলতর হচ্ছে কিনা। শুরুতেই ইমতিয়াজ আহমেদ সজল, আপনার কাছে যাই। যে জুলাই সনদে স্বাক্ষর হয়ে গেছে, জামায়াত ইসলাম তাদের নতুন কর্মসূচি দিয়েছে, বেশ কয়েকটি দল জুলাই সনদে স্বাক্ষর করেনি। আজ এই সব কিছু মিলে আসলে রাজনীতি কতটা সহজ, কতটা জটিল হলো? অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা জুলাই বিপ্লব পরবর্তী সময় একটা নতুন রাজনৈতিক বাস্তবতা আমরা দেখেছি দেশে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান এবং পারস্পরিক বোঝাপড়ার একটা মধ্য দিয়ে আমরা দেখেছি গত এক বছরের বেশি সময় চলেছে। বাট এখন আসলে রাজনৈতিক সমীকরণটা অনেক জটিল হয়ে গেছে। আপনি যেটা উল্লেখ করেছেন, জুলাই সনদে 30টি রাজনৈতিক দল আলোচনায় ছিল ন্যাশনাল কনসেনসাস কমিশনে, সেখানে 5টি দল স্বাক্ষর করেনি, এনসিপি সহ, আর 4টি কোর বাম রাজনৈতিক দল তারাও স্বাক্ষর করেনি। গণফোরাম উপস্থিত ছিল, পরে করেছে স্বাক্ষর, সব মিলিয়ে 25টি। তো বাকি দলগুলো স্বাক্ষর করেনি, এবং তাদের মধ্যে আবার তারা কি ভাবছে স্বাক্ষর করা নিয়ে। বাট তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাক্ষর করা না করা যে অন্যতম দল, সেটা হলো এনসিপি। তো এনসিপি স্বাক্ষর করেনি কেন? তারা বলেছে তাদের এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি। আজকে আপনারা হয়তো আমরা সবাই দেখেছি যে নাহিদ ইসলাম আবার জামাত বা তাদের মিত অর্থাৎ ইসলামী আন্দোলন সহ অন্য তারা যে সাইন করেছে, এটা নিয়ে মনে হচ্ছে যেন মনের ক্ষোভ ঝেড়েছেন, এবং কোনো একটা জায়গায় হয়তো সুপ্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় বা বিশ্বাস ভঙ্গ হয়েছে বলে মনে হচ্ছে, যেটা তার আমরা যতটুকু মাইন্ড রিড করছি তার পোস্ট থেকে বা সেটা পরে নিউজ হয়েছে। তো এই জায়গাতে আমরা শুরু থেকে দেখেছি সংস্কার পুরো প্রক্রিয়াটাতে বিএনপির একটা স্ট্র্যাটেজি ছিল, কিন্তু জামাত, ইসলামী আন্দোলন বা এনসিপি তাদের স্ট্র্যাটেজি বা অন্যান্য রাজনৈতিক দলগুলির স্ট্র্যাটেজি ছিল একরকম, যেখানে একটা জুলাই সনদ হওয়া লাগবে, সেটার একটা আইনগত স্বীকৃতি বা একটা লিগ্যাল স্ট্যাটাস থাকা লাগবে। এটা নিয়ে মোটা দাগে বিএনপি ছাড়া বাকি সব দল একমত ছিল। তারপর হলো গণভোট হওয়া লাগবে, এবং সেটা এই জুলাই সনদটাকেই আইনগত স্বীকৃতি জনগণের কাছ থেকে জনমত যাচাইয়ের জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এই দাবিতে তারা এক ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম তাদের মধ্যে একটা ভিন্নতা তৈরি হলো, এবং যখন জুলাই সনদ স্বাক্ষরের আগে যখন যুগপৎ আন্দোলন শুরু করলো জামাত, ইসলামী আন্দোলন সহ আরও 6-7টি দল, তখনও কিন্তু এনসিপি শুরুতে ছিল, যদিও ভিন্নতা ছিল যে পিআরটা কি উচ্চ কক্ষে নাকি নিম্ন কক্ষে হবে। কিন্তু আজকে আমরা নাহিদ ইসলামের পোস্টে যেটা বুঝলাম, মনে হয় যেন দীর্ঘদিনের একটা বৈরিতা বা অবিশ্বাসের একটা সম্পর্ক বা রাজনীতিতে সেটাকে উনি তুলে ধরলেন। কিন্তু আমরা মৌলিকভাবে দেখি তাদের কিন্তু দাবিগুলো কাছাকাছি ছিল, কিন্তু বিএনপি বলা যায় যে জোর করে রাজি হয়েছে বা রাজি করানো হয়েছে জুলাই সনদের বিষয়ে বা গণভোটের বিষয়ে। তো কিন্তু এখন এসে এই সমীকরণটা পুরো পাল্টে গেছে, যে তাহলে যে দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করলো কিন্তু আবার ভাবলো যে সনদে তাদের আকাঙ্ক্ষিত সব কিছু প্রতিফলিত হয়নি বলে তারা আবার রাজপথে আন্দোলন কর্মসূচি দিল। আজকে আবার তারা সংবাদ সম্মেলন করলে সেগুলোকে অব্যাহত রাখার ঘোষণা দিল, যে বিশেষ করে গণভোট এবং জুলাই সনদের সার্বিক পরিস্থিতিতে রাজনীতি কিছুটা জটিল বলে আপনি মনে করেন? হ্যাঁ, খুবই জটিল হয়ে গেছে। আচ্ছা, পারভেজ মল্লিক, আপনার কাছে আসি। বিএনপিকে বলা হচ্ছে যে এটি আসলে শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষকের কথা নয়, বেশ কিছু রাজনৈতিক দলেরই কথা। বিএনপিকে প্রায় জোর করে জুলাই সনদের বেশ কিছু জায়গায় বিএনপি তাদের জোর খাটিয়েছে, বড় দল হিসেবে সুবিধা নিয়েছে, এরকম নানা কথা কিন্তু আছে। এটি আসলে কেন আছে, এবং আসলে কি বিএনপিকে জোর করে রাজি করানো হয়েছে জুলাই সনদে স্বাক্ষর করবার জন্য? বিষয়টা হচ্ছে যে কি, যে আপনার জাতীয় যে ঐক্যমত্য যে কমিশন, সেই ঐক্যমত্য কমিশনটার মাধ্যমে হচ্ছে যে কি বিএনপিকে চাপে রাখার একটা প্রক্রিয়া আমার কাছে মনে হয়েছে। কারণটা হয়েছে কি, যে বিএনপি
যেহেতু বৃহত্তম দল এবং যেহেতু বিএনপি লিডিং পজিশনে যেহেতু আছে, তো অপরাপর সব দলগুলো মিলে আপনি একটা জিনিস দেখবেন যে কোনো কিছু মানে প্রত্যেকটি পয়েন্টকে বিএনপিকে টার্গেট করা হয়েছিল, যে বিএনপি এটা মানছে না, বিএনপি এটা করছে না, কিন্তু বিএনপি তো সবই মনে করেন মানছে, তাই না? যেমন ধরেন আপনার দ্বিকক্ষ বিশিষ্ট যে বিষয়টা আছে, তারপর হচ্ছে যে 10 বছর মেয়াদি, মানে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই যে কিছু কিছু আপনার বিষয়গুলো আছে, এটা কাকে টার্গেট করে করা হয়েছে? এটা শুধু বিএনপি না, শুধু বিএনপিকে টার্গেট না, বিএনপির নেতৃত্বকে টার্গেট করা হয়েছে, মানে উদ্দেশ্যমূলকভাবে। তো প্রত্যেকটা জিনিস দেখা গেছে কি যে মানে এবং দেখা গেছে যে এক এক সময় এক একটা পয়েন্ট আপনার সামনে আসছে এবং সবসময় বলা হয়েছে যে বিএনপি এটা মানছে না, বিএনপি এটা করছে না, কিন্তু বিএনপি তো সব আলোচনা পজিটিভলি মনে করেন আপনার দেখেছে। এবং শেষ পর্যন্ত দেখেন যে বিএনপি যে সব যে পয়েন্টগুলো যে আপনার যে মানতে হবে বা একমত যদি যায় তাহলে কিসের আলোচনা, তাই না? তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে জাতীয় ঐক্যমত্য যে কমিশন, এই কমিশনের নামে বিএনপি প্রথম থেকে যে কথাটাই বলে আসছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠনের পরপর বিএনপি বলে আসছিল যে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার, গণতান্ত্রিক সরকার অধিষ্ঠিত হোক, কারণ অনির্বাচিত সরকার দিয়ে আপনি লং টাইম চালালে আপনার কখনোই দেশের জন্য শুভকর কিছু হবে না। তো জাতীয় ঐক্যমত্য কমিশন 1.5 বছর প্রায় হয়ে গেল, হওয়ার পরে আপনি এখন কি দেখছেন যে ঐক্যমত্য, এখন কি আমরা কি ঐক্যমত্য আসতে পেরেছি? এখন দেখেন যে আমি মনে করেন একটা জিনিস বলবো যে জাতীয় ঐক্যমত্য যে কমিশন বা জুলাই সনদটার মূল উদ্যোক্তা কারা? আমাদের যারা নেতৃত্ব দিয়েছে, এই যে আন্দোলন, জুলাই যারা আন্দোলন দিয়েছে, আন্দোলন যারা করেছে, ফ্রন্ট লাইনের যারা নেতৃত্ব, এনসিপি, অবশ্যই এনসিপিকে আপনি এখানে ফ্রন্ট লাইনে আপনাকে ধরতে হবে। তো তারা যেই মনে করেন তাদের মাধ্যমেই কিন্তু আজকে এই যে জুলাই সনদ বা আমরা যেমন তারা রাজনৈতিক দল করেছে, আমরা সাধুবাদ জানিয়েছি, তাদেরকে ওয়েলকাম জানিয়েছি এবং তাদের সফলতা আমরা কামনা করেছি। অথচ দেখেন যে জুলাই সনদ যে ঐক্যমত্য কমিশন, সেই জুলাই সনদে মানে এনসিপি আপনার স্বাক্ষর করেনি। মজার বিষয় হচ্ছে কি যে দেখেন আমার কাছে যেটা মনে হয়েছে যে এনসিপিকে অনেকটা ফাঁদে ফেলেছে। কারা ফাঁদে ফেলেছে? বাংলাদেশ জামাতে ইসলাম। কারণ এদের কথা এবং কাজ দুইটার ভিতরে আপনি একটা ফারাক দেখবেন সবসময়। কি হয়েছে যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে সরকার, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারা আন্দোলনরত ছিল সকল দল মিলে কিন্তু এই যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেই সরকার, তাই না? তো এই সরকার কিন্তু আমরা সবাই সমর্থন করেছিলাম। দেখেন পিআর পদ্ধতি নিয়ে, তারপর গণভোটের ইস্যুটা নিয়ে আননেসেসারি আপনার জামাত ইসলাম কি করলো? রাজপথে চলে গেল। উনি কার বিরুদ্ধে? জামাত ইসলাম কার বিরুদ্ধে রাজপথে গেল? আবার দেখেন অথচ পিআর পদ্ধতির পক্ষে কিন্তু আপনার এনসিপি ছিল না, ঠিক আছে? কিন্তু কি করেছে যে এনসিপিকে জামাত ইসলাম বিভ্রান্ত করে, দেখেন মানে এনসিপি কিন্তু পিআরের মনে করেন আপনার বিরোধিতা করেছে, আবার সেই এনসিপি কিন্তু আপনার এই যে সনদে স্বাক্ষর করেনি। জামাত ইসলাম যেই পয়েন্টগুলো নিয়ে তারা রাজপথে মনে করেন সরকারকে প্রেশার দিল, প্রেশার ক্রিয়েট করলো, কিন্তু তারা যে আবার সিগনেচার করছে। তারা মানে কি? তারা দ্বিমুখী নীতি এখানে অবলম্বন করেছে। এখানে আমার কাছে মনে হয় যে এনসিপিকে একটা মানে জামাত ইসলামের একটা ফাঁদে ফেলানো হয়েছে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো পারভেজ মল্লিক। আমি একটু আপনার কাছে আসতে চাই, কেন এনসিপি শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করলো না? আপনারা তো একটা পলিটিক্যাল ব্যাখ্যা দিয়েছেন বা আপনাদের একটা নিজস্ব ব্যাখ্যা আছে, কিন্তু এর বাইরে যেমনটি পারভেজ মল্লিক বলছিলেন যে জামাত ইসলাম আপনাদেরকে একটা ফাঁদে ফেলেছে, আসলে কি বিষয়টা এরকম কিনা বা এর আসলে ভিন্ন কিছু আছে কিনা? ঐকমত্য কমিশন গঠন থেকে শুরু করে আপনারা প্রথম থেকে সবগুলো বৈঠকে ছিলেন, সব জায়গায় আপনারা উপস্থিত ছিলেন, আপনাদের ওপিনিয়ন দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কেন জুলাই সনদে স্বাক্ষর করতে গেল না এনসিপি? আচ্ছা, এখানে পুরো জিনিসটা বুঝতে হলে প্রথম থেকেই যেতে হবে। যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই দেশের জনগণ মূল ধারার যে রাজনৈতিক দলগুলো তাদের উপর কোনো আস্থা নাই, তাদেরকে আর বিশ্বাস করে না, যে কারণে তাদের ডাকে এই দেশের জনগণ কখনোই বের হয়ে আসেনি। জামাতে ইসলামী হোক আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হোক,
যে কারণে সাধারণ যে মানুষ আছে যারা অরাজনৈতিক যে পপুলেশন ছিল তাদেরকে বের হয়ে এসে বিএনপি তো আসলে গেল 16 বছর ধরে তাদের যুগপৎ আন্দোলন করেছে, জুলাইয়ের তার সঙ্গে অনেক বিপ্লবটা রাজনৈতিক তারা দল ছিল। জুলাইয়ের বিপ্লবটা তারা সংগঠিত করেছে। ইয়েস, আন্দোলন বা আমরা এটাও অ্যাকনোলেজ করতে হবে যে 15-17 বছরের অনেক স্ট্রাগল আছে। বিএনপির ডেভোটেড যে মানুষগুলো আছে তারা গুম, খুন, জেল, জুলুম এগুলো ওনারা সাফার করেছেন। আর আমি কম্প্রিহেন্সিভলি বলছি যে একটা রাজনৈতিক দল আকারে তাহলে আপনার যদি ওই আস্থাটা থাকতো তাহলে 28 অক্টোবর 2023 যে বড় যে জনসভাটা হয়েছিল তখনই কিন্তু জনগণ নেমে আসতো বিএনপি ডাকে বা জামাতের ডাকে। তো মূল যে পয়েন্টটা আমি বলতেছি ওই আস্থাটা নাই। এবং আমরা 54 বছরের আমাদের রাষ্ট্রের জার্নিতে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, আমরা দেখেছি যে আমাদের কাঠামোগত সংস্কারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। না হয় আমাদের রাজনীতি হয়ে গেছে যে বিভিন্ন দল তারা রাজনীতির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং রাষ্ট্রের যে রিসোর্স আছে সব কিছু লোটেপোটে খাবে, কিন্তু জনগণের যে অধিকার, জনগণের যে মর্যাদা সেগুলো নিশ্চিত করার জন্য তারা কাজ করবে না। এখন ওইটা থেকে আপনি আসেন যে জুলাই সনদ আমরা কেন চাইলাম। আমরা কিন্তু গুড ফেইথে গত 1 বছর প্রথম যে জিনিসটা আপনি দেখেন, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের পক্ষ থেকে যে প্রপোজাল ছিল যে আমরা একটা জাতীয় সরকার গঠন করা হোক, এবং আমরা সব থেকে বড় দল অবভিয়াসলি তারেক রহমান সাহেব এবং বিএনপিকে সেটা প্রপোজ করা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা তখন গ্রহণ করা হয়নি। জাতির ওই ক্রান্তি লগ্নে এখনও মনে করি আমাদের সবার এটা মনে রাখা উচিত, জাতির ওই ক্রান্তি লগ্নে বিএনপি তাদের পুরো ক্ষমতাটা লাগবে বলে ওই সময় ওই কম্প্রোমাইজটা বিএনপি করেননি আনফর্চুনেটলি, যে কারণে পরে এই বর্তমান সরকার গঠন করতে হয়েছে। এখন পরে আসেন যে জুলাই সনদ, জুলাই সনদটা হচ্ছে পুরো প্যাকেজে আমাদের এত যে ত্যাগ তিতিক্ষা, এত যে মানুষ জীবন দিল, এত মানুষ যে পঙ্গুত্ব বরণ করলো, এটার তো একটা সলিড একটা ফাউন্ডেশন আমাদেরকে পেতে হবে। বিএনপিকে তো জনগণ ট্রাস্ট করে না, আমাদের ভেতরে ওইরকম ট্রাস্ট নাই যে আলটিমেটলি বিএনপি গিয়ে এই যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো ইমপ্লিমেন্ট করবে। একটা উদাহরণ আপনাকে দেই, মনে করেন বিএনপির 31 দফার ভেতরে আছে যে তার কক্ষ বিশিষ্ট সংসদ ওনারা চান, তাহলে ওনারা গিয়ে করার আগে কেন এখন এই যে জুলাই সনদের মেজরিটি যে কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আমরা এগ্রি করি। দুইটা জিনিসই আমাদের বড় দ্বিধা বা আমাদের অবজেকশন আছে। একটা হচ্ছে যে এই সনদটা লিখে সিগনেচার করে ফেললেই তো কিছু হয়ে গেল না, এই সনদটা যাতে বাস্তবায়ন হয় সেটার বাধ্যবাধকতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই জন্য আমরা বলেছিলাম যে আদেশটা যেন আগে হয়, আদেশের টেক্সটটা যেন আমরা আগে দেখি, এবং আলটিমেটলি যাতে গণভোটের মাধ্যমে এই যে বিপ্লবের যে ত্যাগ তিতিক্ষা সেগুলোর ফলটা যেন আমরা নিশ্চিত করতে পারি। যে কারণে জুলাই সনদ আমাদেরই প্রস্তাবিত সনদ ছিল, এটা আমাদেরই উদ্যোগ ছিল, কিন্তু আমরা ওইখানে সিগনেচার করতে যাইনি। কিন্তু অন্যান্য দল যারা তথাকথিত যে রাজনৈতিক যে ধারায় তারা আমরা দেখেছি তারা অনেক কথা বলেছেন, ঐক্যমত্য কমিশনে বাইরে অনেক কথা বলেছেন, ইনক্লুডিং জামাতে ইসলাম, ওনারা গিয়ে সিগনেচার তুলে অনেক সুন্দর করে হেসে ছবি তুলেছেন। কিন্তু আমরা এখানে গিয়ে ওই অনুষ্ঠানগুলোতে যাওয়া বা ছবি তোলা ওইগুলো আমাদের মনে নেই। আমাদের মনে এখনও আছে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বের হয়ে আসছিল, যে ভাইয়েরা ওই দিনের ঘটনা দেখেছেন, আমাদের আতিকুল গাজী যার যে হাতটা আর্টিফিশিয়াল হাত আছে সেটাও ওই দিন আক্রমণ করে তার হাত আবার ভেঙে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। এদের জন্যই আমাদের রাজনীতিটা, আমাদের রাজনীতি ক্ষমতামুখী না, আমাদের রাজনীতিতে আমরা যে বাই হুক অর বাই ক্রুক যে আমরা ক্ষমতা যাব সেই জন্য না। এই জন্য আমরাও আহ্বান জানাই যে আলটিমেটলি বিএনপির প্রতি আই হ্যাভ হিউজ সিম্পথি। পারভেজ মল্লিক ভাই জানেন আই রেসপেক্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি থাকতেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি আলটিমেটলি এই যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়ে ফান্ডামেন্টাল মৌলিক যে সংস্কারগুলো আটকে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় না প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা মানতেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন যে না, কারণ উনি একজন ভিশনারি ছিলেন, উনি ন্যাশন বিল্ডিংটা উনি জানতেন, এবং আমাদের আগামী রাষ্ট্র গঠনের জন্য এই সংস্কারগুলো কত গুরুত্বপূর্ণ সেটা আমি আশা করি এখনো সময় আছে হয়তো বিএনপির অনুধাবন করা উচিত। ধন্যবাদ, আপনার কাছে আসবো। ইমতিয়াজ, আপনার কাছে একটু আসতে চাই। নোট অফ ডিসেন্ট নিয়ে ইতিসাম কথা বলছিলেন, আমি একটু জিজ্ঞেস করতে চাই যে নোট অফ ডিসেন্ট এটি যখন গণভোট হয়ে যাবে তখন কি আসলে নোট অফ ডিসেন্ট গুরুত্ব হারাবে বলে মনে করেন কিনা? নোট অফ ডিসেন্টে কিন্তু এটা উল্লেখ আছে বা থাকবে যে মানে গণভোটের যেই
বর্ণনা এটি 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 আপনি যেটি বলতে চাচ্ছেন সেটি আসলে এখনো পর্যন্ত প্রস্তাবনা আকারে আছে যে দুটো প্রশ্ন থাকতে পারে বা দুটো ব্যালট পৃথক থাকতে পারে, যেখানে একটা গণভোটের প্রশ্ন থাকবে আর একটা জুলাই সনদের যে 84টি বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর ভিতরে সেগুলোর বাস্তবায়ন ইস্যুতে। কিন্তু মূল যে বিষয়টা, যখন এই গণভোটটা শেষ হবে বা গণভোট সম্পন্ন হবে, তখন কি মূল যে নোট অফ ডিসেন্ট রাজনৈতিক দলগুলো দিল সেগুলো কি আসলে ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলবে কিনা, বা একেবারেই যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা অপরিহার্য হয়ে পড়তে পারে কিনা? আচ্ছা, তার চেয়ে আমার কাছে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হচ্ছে যে গণভোটটাই। কারণ আপনি দেখেন, আমরা যেটা বলেছি যে মানে বিএনপিকে একরকম মানে রাজি করানো হয়েছে, অথবা যেভাবে হোক বিএনপি রাজি হয়েছে অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য প্রেশারের কারণে। কিন্তু বিএনপি শুরু থেকে যেটা বলেছে, ওদের কিন্তু সেকেন্ড এটা কোনো প্রায়োরিটি না, মানে জুলাই চার্টার বা সনদও প্রায়োরিটি না, আবার গণভোটও প্রায়োরিটি না। তারা বলেছে তাদের নিজস্ব একটা সংস্কার প্রস্তাবনা এজেন্ডা আছে, 31 দফা আছে, সেই অনুযায়ী তারা রাষ্ট্র সংস্কার করবে। আবার গণভোটের আলোকে এনসিপির যে প্রস্তাবনা, অন্যান্য রাজনৈতিক দলও সেটাতে সম্মত হয়েছে, বিশেষ করে জামাত ইসলামী আন্দোলন, যে নতুন মানে সংসদের কাছে একটা নতুন সংবিধান প্রণয়নের ক্ষমতাও থাকবে। বিএনপি সেটা তো আপত্তি জানিয়েছে। এখন প্রশ্নটা হলো যে গণভোট কেন আগে চাওয়া হয়? কারণ গণভোট আগে করলে আপনি বুঝতে পারবেন আসলেই বিএনপি গণভোটের পক্ষে কিনা অথবা জুলাই চার্টারের পক্ষে কিনা। কিন্তু বিষয়টা এমন হতে পারে, যেমন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন, উনি আমার বিভাগের অগ্রজ, অনেক সিনিয়র নেতা, কিন্তু উনি যখন যেদিন ওনার বিএনপি রাজি হলো অফিসিয়ালি ঐক্যমত্য কমিশনে যে ঠিক আছে আমরা গণভোট বা জুলাই চার্টার মানলাম, আমার কাছে মনে হচ্ছে একটু রহস্যজনক হাসি ওনার ভিতরে ছিল। বিষয়টা এমন যে গণভোট হোক নির্বাচনের দিন, এমন হতে পারে যে সেদিন হয়তো বিএনপির কেউই গণভোটের ব্যালটে মানে সাইনই করবে না, মানে ভোটই দিবে না। তখন কি হবে, পুরো প্রজেক্টটাই ফ্রাস্ট্রেটেড হবে। কারণ বিএনপি যদি 30 থেকে 40% ভোট থাকে, কিন্তু সেজন্যই গণভোটটা যদি আগে হয়, তাহলে আসলে একটা রাজনৈতিক দলের পলিটিক্যাল কমিটমেন্টটা যেটা তারা ন্যাশনাল কনসেনসাস কমিশনে দিয়েছে, সেটা রিফ্লেক্টেড হবে যে আসলে বিএনপি, জামাত ইসলামী আন্দোলন, এনসিপি বা অন্যান্য দল যারা ঐক্যমত্য কমিশনে এই সব বিষয়গুলোতে সম্মত হয়েছে, আসলেই তারা সেগুলো বাস্তবায়ন করবে কিনা। কিন্তু গণভোটটা কিন্তু নির্বাচনের দিন একই সাথে হলে এই শুভঙ্করের ফাঁকিটা থাকতে পারে। তখন দেখা যাবে যে মানে রাজনৈতিক দলের প্রতীক, অর্থাৎ রাজনৈতিক পার্লামেন্ট ইলেকশনে সবাই ভোট দিয়েছে, কিন্তু গণভোটে অনেকেই ভোট দেয়নি। তখন 50%-এর কম ভোট পেলে পুরো জুলাই চার্টার, গণভোট সবকিছুই বৃথা যাবে। জি, আমরা হচ্ছে পারভেজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই। পারভেজ মল্লিক, একটু বলবেন যে আসলে এই রকম শুভঙ্করের ফাঁকির উদ্দেশ্য কি আসলে বিএনপির আছে কিনা? শোনেন, বিএনপি হচ্ছে এমন একটি দল, যে দল যেই কথা বলে, কথা এবং কাজের সাথে মিল আছে। বিএনপি নির্বাচনের আগে যেই কমিটমেন্টগুলো করে, সেইগুলো আপনার রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। তো এই কারণে হচ্ছে যে আপনি দেখেন যে বিএনপির এমনিতে 31 দফা আছে। হাসিনা সরকার থাকা অবস্থায়, ফ্যাসিবাদী সরকার থাকা অবস্থায় কিন্তু বিএনপি 31 দফা দিয়েছিলেন। এবং এই যে জুলাই যে আন্দোলন পরবর্তীতে সকল দলকে নিয়ে বিএনপি কিন্তু কাজ করতে চেয়েছে এবং এখনও কিন্তু কাজ করছে। তো কিন্তু এখন আমরা যেটা দেখছি, আমরা যেটা লক্ষ্য করছি, অপরাপর যে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের টার্গেটের বস্তু হচ্ছে যে বিএনপি। মানে বিএনপি কেন এটা করলো না, বিএনপি কেন এটা করছে, বিএনপি এটা কেন বললো। আরে ভাই, বিএনপি যদি মনে করেন, বিএনপি যদি ভুল যদি হয়ে থাকে, তো আমরা ভোটে যাই না কেন? ভোটে যাওয়ার পরে তো বিএনপি যদি ভুল করে থাকে, জনগণ প্রত্যাখ্যান করবে। তাহলে আপনাদেরকে যদি এত জনপ্রিয়তা যদি থাকে, হ্যাঁ, তাহলে আপনারা মনে করেন জয়ী হয়ে আসবেন। তাহলে তো আপনি পার্লামেন্টে যে আপনি মনে করেন তখন তো আপনি চেঞ্জ করতে পারেন, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে যে কি, যে একটা জিনিস দেখেন, যে আমরা যারা এই ফ্যাসিবাদী সরকার উৎখাত আন্দোলনের যেই সমস্ত শক্তিগুলো মনে করেন আপনার কাজ করেছে, সেই শক্তিগুলো এখন কি হয়েছে, পারস্পরিকভাবে একে অপরকে আমরা কটাক্ষ করছি এবং টার্গেটের বস্তু করছি আমরা বিএনপি। মাঝখানটা কি হচ্ছে, যে ফ্যাসিবাদী সরকার প্রধান হাসিনা সহ তার যারা দোসর যারা আছে, তারা বাংলাদেশে একটা ভালো একটা পজিশন তৈরি করে নিচ্ছে। মানে টার্গেট কিন্তু আপনি এই যে সরকার, এই সরকারের যারা মনে করেন আছে, ডক্টর ইউনূসের সাথে সরকারের যারা আপনার এই ক্ষমতা যারা ভোগ করতেছে 1.5 বছর ধরে, তাদের অর্জনটা কি, তারা কি করছে, কি এমন বাংলাদেশের জন্য মনে করেন পরিবর্তন নিয়ে আসছে যে তাদেরকে মনে করেন বছরের পর বছর থাকতে হবে। 1.5 বছর লাগলো আপনার ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে, আপনি মনে করেন সনদ দিলেন, যারা প্রস্তাবকারী তারাই নেই, তাই না? তার মানে কি, একটা ব্যর্থ একটা কমিশন আপনি মনে করেন করছেন। আর কথার কালক্ষেপণ, কথার ঝুড়ি দিয়ে আপনি টোটাল প্রক্রিয়াটাকে, আমার কাছে মনে হয়েছে যে একদিকে হচ্ছে যে
এই ফ্যাসিবাদী সরকারের যারা দোষর ছিল তাদেরকে আপনারা এই 1.5 বছর কালক্ষেপণ করে তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে জামাত ইসলামের যে কর্মকাণ্ড যেটা মনে হচ্ছে তারা ভোটের দিকেও আছে, আবার মনে করেন এই ঝামেলা যেগুলো আছে, যেই আপনার যেই অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য যা যা করা দরকার সব কিছু কিন্তু তারা সব কিছুর সাথে আছে। একটা কথা মনে করেন আপনি শেষ করে দিয়েছি, আপনি দেখেন যে নির্বাচনের দিকেও তারা আছে, আবার এই দিকেও আবার আপনার ইসে আছে, আবার ঐক্যমত্য কমিশনের সাথে আবার দ্বিমত করতেছে, রাজপথে আন্দোলনও করতেছে, আবার যে সিগনেচারও করে আসতেছে। তার মানে কত বড় আপনার মুনাফিকি, আপনি বলছেন একটা করছেন আর একটা। আবার আমি যদি এখন যদি বলি যে শেখ হাসিনা যেটা চাচ্ছে বা ভারত যেটা চাচ্ছে, হ্যাঁ, জামাত ইসলাম সেই কাজটা করছে, হ্যাঁ, এটা কি আপনি কি অস্বীকার করতে পারবেন? বাংলাদেশের মানুষকে মনে করেন ধোঁকা বানানোর চেষ্টা করা হচ্ছে না। আজকে মনে করেন পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে স্থিতিশীল অবস্থায় থাকুক, বাংলাদেশে গণতন্ত্রের দিকে মানুষ যাক, এইটা মনে করেন কারা যাচ্ছে না। দিবালোকের মতো স্পষ্ট যে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক, বাংলাদেশে গণতান্ত্রিক একটি সরকার আসুক, স্বাধীন সার্বভৌমভাবে দাঁড়াতে পারে, কারা বাংলাদেশের প্রধানতম শত্রু আপনাদেরকে বুঝতে হবে, এবং তাদের কর্মকাণ্ড আপনি দেখেন সেটার সাথে মিলে কিনা। আমাদের ভাই আমার কথা হচ্ছে যে কি যে আমাদের দ্বিমত থাকবে, আমরা নিজেরা মনে করেন ঝগড়া করবো, কিন্তু আমরা আলোচনা করে আমরা দেশটাকে কিভাবে আগায় নিতে পারি, আমরা সেই দিকে আমরা চিন্তা করি। এই বিষয়ে আমরা আরো কথা বলবো এবং এতে সময় আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। নিউজ 24 এর সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা আজকে আলোচনা করছি জটিল হচ্ছে রাজনীতি সেই বিষয়ে। এতে আমি একটু আপনার কাছে আসি। নাহিদ ইসলামের স্ট্যাটাস নিয়ে কিছুক্ষণ আগে ইমতাজ আহমেদ সজল তিনি কথা বলছিলেন। নাহিদ ইসলাম এরকম স্ট্যাটাস কেন দিলেন? ব্যক্তিগতভাবে যে প্রশ্নটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে সেটি হলো, আপনারা বিএনপির সঙ্গে একটি জোটে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এবং সম্প্রতি এই বিষয়ে আমরাও টকশোতে বেশ কয়েক দফা আলোচনাও করেছি, যদিও এটা এখনো পাকাপোক্ত হয়নি, কিন্তু আপনারা বিএনপির সঙ্গে জোটে যাচ্ছেন বলেই কি এখন জামাত বিরোধী স্ট্যাটাস, জামাত বিরোধী কথাবার্তা আপনারা বলছেন কিনা? না, দেখেন এখানে অনেক স্পেকুলেশন আছে যে আমরা এই জামাতের বি টিম, বিএনপির এ টিম, এগুলো কিন্তু মানে এই আপনার জনপরিসরে অনেক সময় কথা হয়, কিন্তু আমরা কিন্তু কখনোই নিশ্চিত করিনি যে আমরা কারোর সাথেই আলটিমেটলি কোনো অ্যালায়েন্সে যাব। অবভিয়াসলি আমাদের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম একসাথে হওয়ার কারণে সবার সাথেই একটা সম্পর্ক আছে এবং আমরা চাই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু আমাদের ফোকাসটা, আর জাতীয় নাগরিক পার্টির ফোকাসটা সবসময়ই আপনার নাগরিকের মর্যাদা এবং অধিকার কেন্দ্রিক। ওই জায়গায় আমরা কখনোই কম্প্রোমাইজ করব না, এবং এটা আমরা অলরেডি প্রমাণ করেছি আমাদের কাজের মাধ্যমে, আমাদের অ্যাকশনের মাধ্যমে, যে আমাদের জনগণের অধিকার, জনগণের মর্যাদার প্রশ্নে আমরা কখনোই যে কোনো দলের সাথে আমরা পার্টনারশিপ করার প্রশ্নই ওঠে না। সো নাহিদ ইসলামের স্ট্যাটাসটা হচ্ছে সেই দায়িত্ববোধ থেকে এসেছে যে আলটিমেটলি কিভাবে জামাতে ইসলাম পুরো ঐক্যমত্য কমিশনের ব্যাপারটাকে ফ্রাস্ট্রেটেড করার জন্য, যেটা আমার বড় ভাই পারভেজ মল্লিক ভাই অনেক সুন্দর করে বলেছেন যে তারা মুখে একটা বলেন কিন্তু তারা কাজ অন্যটা করেন, এবং এটা বাংলাদেশের জনগণ আশা করি নোট নিচ্ছেন, এবং ওটা ভোটে বা ইন ইলেকশন দ্যাট উইল বি এভিডেন্ট। সো আমি এটা বলবো, ওই ধরনের স্পেকুলেশন গিয়ে আমরা স্বতন্ত্রভাবে আমাদের রাজনীতি দ্বারা করাতে চাই। আমরা বিপ্লব পরবর্তী একটা দল, যারা আলটিমেটলি যারাই আমরা রাজনীতিতে আছি, আমরা রাজনীতিতে আসার কথা না। মূলত আমার ছোটো ভাইয়েরা যারা এখানে আছে, যাদের বয়স 27 বা 28, তারা মাস্টার্স শেষ করার পর এখন পরিবার করার কথা, এখন চাকরি করার কথা, কিন্তু রিলাক্টেন্টলি, অনিচ্ছুকভাবে আলটিমেটলি আমাদেরকে দল গঠন করতে হয়েছে এই রাষ্ট্রের স্বার্থে। এই যে রাজনীতির যে ক্ষয়িষ্ণু যে রাজনীতিটা আলটিমেটলি জনগণকে কিছুই দিচ্ছে না, এবং বারবার আপনার যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে লুটে পুটে খাওয়ার যে রাজনীতি, সেটার একটা এন্ড হতে হবে। আমি দুটো প্রশ্নর বা দুটো কথা বলবো পারভেজ ভাইয়ের কথার প্রেক্ষিতে। যেটা বলা হয় অনেক সময় যে আমরা কেন ভোটে যাই, আমরা ভোটে গিয়ে আমরা জিজ্ঞেস করি আলটিমেটলি জনগণ কী চান। ভোটই একমাত্র সমাধান না। আমরা জানি যে শেখ হাসিনা 3টা ভোটের কিন্তু আয়োজন ঠিকই করেছিল, এবং শেখ হাসিনাও বলতো চলেন আমরা ভোটে যাই, নির্বাচনে যাই,
তাহলে এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আপনার একটা নির্বাচনের মাধ্যমে আসলেই যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়, আসলেই যাতে জনপ্রতিনিধিত্বের মাধ্যমে রাষ্ট্রটা আমরা মেরামত করতে পারি, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু ওইটা করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এই সংস্কার কমিশনের কিন্তু একটা অন্যতম বড় এজেন্ডা যে নির্বাচন কমিশন যেন নিরপেক্ষ হয়। এবং আপনারা সবাই দেশের জনগণ দেখতে পাচ্ছে নির্বাচন কমিশনের আচরণ। এবং আমরা বারবার বলে আসছি যে ফান্ডামেন্টাল মৌলিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যেটা রাষ্ট্রকে রক্ষা করা উচিত, যারা জনগণের কথা বলবে, তারা আসলে জনগণের কথা বলে না। তারা দলীয় পক্ষ নেয় এবং কোনো নির্দিষ্ট দলের পক্ষে তারা আচরণ করা ধরে, যে কারণে আমাদের রাষ্ট্রটা ফাংশন করে না। সেটা হোক আপনার দুর্নীতি দমন কমিশন, সেটা হোক আপনার নির্বাচন কমিশন, বা হোক আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো একটা সভ্য, একটা পরিণত গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের উচিত হচ্ছে এই যে প্রতিষ্ঠানগুলো যেগুলো জনগণের জন্য খাটবে, তারা যেন কখনো আর ওই দলের তল্পিবাহক না হয়, ওই দলের আনুগত্যে না যায়। এটা নিশ্চিত করা আমাদের এনসিপির জন্য না, এটা আমরা নিশ্চিত করতে চাই এই দেশের আপামর জনগণের জন্য। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। একটু ইমতিয়াজ আহমেদ সজল, আপনার কাছে আসে। জুলাই সনদে সই করার পরেও আসলে কর্মসূচিতে জামায়াত সহ অন্যান্য দলগুলো কেন? তারা যদিও বলছে যে জুলাই সনদের স্বাক্ষর আলাদা জিনিস, আবার বলছে যে তাদের পিয়ার পদ্ধতি সহ যেই 5 দফা 6 দফা রয়েছে সেগুলো দাবি দাবাগুলো আলাদা জিনিস, কিন্তু তারপরেও তো আসলে একটা মানে যে কোনো একটা জায়গায় তো আসলে আসতে হবে জামায়াত ইসলামকে, সেটি কেন আপনি কি মনে করেন? আচ্ছা, জুলাই সনদের যে আলোচনা, মানে আমাদের ঐক্যমত্য কমিশন যে আলোচনা চালিয়েছে, তাতে বিষয়টা একটা কনসালটেটিভ প্রসেস ছিল, যে আলোচনার মাধ্যমে নেগোসিয়েশন বা বোঝাপড়ার মাধ্যমে কিছু বিষয়ে একমত হওয়া। তো যেহেতু জুলাই সনদে সব কিছু প্রতিফলিত হয়নি, তার মধ্যে একটা মৌলিক বিষয়ই হলো, যেটা নিয়ে এনসিপি শুরু থেকেই এই একই দাবিতে ওরা অনড় ছিল, এবং ইভেন জামাত ইসলামী আন্দোলন তারাও এটাতে ছিল যে জুলাই সনদের একটা লিগ্যাল স্ট্যাটাস থাকতে হবে। কারণ আলটিমেটলি এটা যদি একটা জাস্ট একটা পেপার ওয়ার্ক হয় বা মানে একটা অর্নামেন্টাল কিছু হয়, এটা দিয়ে তো কোনো কাজ হবে না। তো বা একটা সোশ্যাল কন্ট্রাক্টের মতো যদি হয়, তাহলে তো হবে না। তো এটার একটা লিগ্যাল স্ট্যাটাস থাকতে হবে, যেহেতু এটা একটা রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এটা যাবে। তো এই ক্ষেত্রে যে বিষয়গুলো সেখানে আসেনি, তারা মনে করছে যে সেগুলো নিয়ে আমাদের এখন আন্দোলন চালিয়ে যাওয়ার সুযোগ আছে। এখন এটাকে দ্বিচারিতা দেখা যাবে কিনা বা স্বাক্ষর করা বা আবার রাজপথে থাকা, আমার কাছে মনে হয় তারা স্বাক্ষর করেছে যে পর্যন্ত জুলাই সনদে এসেছে এগুলোতে আমরা একমত, আর যেগুলো এখনো জুলাই সনদে আসেনি সেগুলোর জন্য আমরা রাজপথে আন্দোলন করব। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইলে সেটা আনতে পারে। আর আসলে পারভেজ মৌলভী অনেকবার বলেছেন যে বিএনপির উপর দায় চাপানো বা বিএনপি, এখন এটার মানে এটাও যে বিএনপি আসলে বৃহত্তম দল, যেটা আপনি যেভাবে বলে শুরু করেছেন, এই জন্য হয়তো সবার এক্সপেকটেশনটা বিএনপির উপর। তারপর এহতেশাম ভাই বলেছেন মেজর জিয়াউর রহমানের সেই মানে গৌরবোজ্জ্বল রাজনৈতিক ইতিহাসের কথা, তার যে বহুদলীয় গণতান্ত্রিক চর্চা, যেটা তো সেই অর্থে সবাই আশা করেছিল যে একটা এই সরকারটা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে ধরে রাখবে, একটা জাতীয় সরকারের মতো করে একটা ফরম্যাটে আসবে। এবং আমার কাছে মনে হয় সেটা হয়তো পিআর হলেই ভালো হতো। সেখানে হয়তো বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেত না, যে সংবিধান সংশোধন করার মতো 200 আসন তারা পেত না, কিন্তু রাজনৈতিকভাবে যদি সম্মত